ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার প্রস্তুতি ইসরায়েলের। সিএনএন-এর প্রতিবেদন, মধ্যপ্রাচ্যে বড় বিপর্যয়ের শঙ্কা। এবার নারীর ছদ্মবেশে গাজায় অভিযান ইসরায়েলি কমান্ডোদের। পপুলার রেজিস্ট্যান্স কমিটির সিনিয়র নেতা আহমদ সারহানকে হত্যা। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টে গাজায় ইসরায়েলি তাণ্ডব চলছে। দীর্ঘ 11 মাস পর গাজায় ত্রাণ প্রবেশ করলেও ইসরায়েলের বাধায় সম্ভব হয়নি বিতরণ। ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। একাধিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তেল আবিবের সামরিক গতিবিধি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বার্তা পর্যালোচনায় এটি নিশ্চিত হয়েছে মার্কিন গোয়েন্দারা। শঙ্কা, যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে কূটনৈতিক সমাধানের পথে এগোচ্ছে, তখন তেল আবিবের এই ধরনের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় বিপর্যয়ের কারণ হতে পারে। 2018 সালে জেসিপিওএ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর থেকেই পরমাণু কর্মসূচি নিয়ে বেপরোয়া ইরান ইসরায়েল ও পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে চালিয়ে যাচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প। হুমকি ধামকি আর নিষেধাজ্ঞাকে পাত্তা না দিলেও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর আলোচনার মাধ্যমে পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে রাজি হয়েছে দেশটি। সে লক্ষ্যে চলছে দফায় দফায় বৈঠক। ইরানকে থামাতে যুক্তরাষ্ট্র যখন কূটনৈতিক সমাধানের পথ বেছে নিয়েছে, তখন সিএনএন প্রকাশ করল উদ্বেগজনক তথ্য। মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে, ইরানে অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। দেশটির বিভিন্ন পারমাণবিক স্থাপনা হবে হামলার লক্ষ্য। বেশ কয়েকটি সূত্রের বরাতে সিএনএন-এর দাবি, ইরান যুক্তরাষ্ট্র আলোচনার উপর নির্ভর করছে ইসরায়েলের হামলার বিষয়টি। আলোচনার ফলাফল মনমতো না হলে তেহরানে অভিযান চালাবে দেশটি। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সময়ের সাথে সাথে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসরায়েলের হামলার এই শঙ্কা। মার্কিন গোয়েন্দারা বলছেন, ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে বার্তা তো মিলেছেই, দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ড ইরানে হামলার প্রস্তুতির ইঙ্গিতই দিচ্ছে। এমন পদক্ষেপ অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলেও শঙ্কা ওয়াশিংটনের। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ইসরায়েল ইরানে হামলা চালালে দেশটির সরকারের সাথে বিবাদে জড়াতে পারেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করলে ইরানের সামরিক হামলার হুমকি প্রকাশ্যে বেশ কয়েকবারই দিয়েছেন ট্রাম্প। যদিও তিনি আপাতত কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান চান বলে দাবি মার্কিন সূত্রের। ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সন্ধানে এবার নারী ছদ্মবেশের আশ্রয় নিল ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারীর বেশে খান ইউনিসে হামলা চালিয়েছে কমান্ডোরা। টার্গেট কিলিং এর শিকার হয়েছেন পপুলার রেজিস্ট্যান্স কমিটির সিনিয়র নেতা আহমদ সারহান। গাজায় এত ধ্বংসযজ্ঞের পরও হামাস সহ বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের নাগাল পেতে হিমশিম খেতে হচ্ছে ইসরায়েলি সেনাদের। বাধ্য হয়ে বিকল্প পথেও হাঁটতে হচ্ছে। গাজার দক্ষিণে তেল আবিবের বিশেষ এক অভিযানের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম, যা স্বীকারও করেছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় ভোর 6টার দিকে খান ইউনিসে বেসামরিক যানে চেপে বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারীর সাজে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, লাগেজ আর কম্বল ছিল তাদের সাথে। কিছুক্ষণের মধ্যে শুরু হয় ছদ্মবেশীদের হামলা। মূল টার্গেট ছিল পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আল নাসের সালাহ আল দিন ব্রিগেডের কমান্ডার আহমদ সারহান। ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার পর ধরে নিয়ে যায় তার স্ত্রী ও শিশুপুত্রকে। তারা বাড়ির দেয়ালে একটি গর্ত তৈরি করে, ভেতরে প্রবেশ করে এবং তাকে হত্যা করে। তার ছেলেকে ধরে নিয়ে যায়। ওর বয়স 11 থেকে 12 বছরের বেশি নয়। ছেলের মাকেও সাথে করে নিয়ে যায়। ছদ্মবেশী পদাতিক সেনারা চলে যাওয়ার পর রীতিমতো তাণ্ডব শুরু হয় এলাকাটিতে। সমানতালে চলে ড্রোন ও বিমান হামলা। আরো 6 ফিলিস্তিনির মৃত্যু হয় ওই অভিযানে। পুরো এলাকা তছনছ করে দিয়েছে। মানুষের মাথার উপর বাড়ির ছাদ ভেঙে পড়েছে। যুদ্ধ বিমান ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। জানালা দিয়ে তাকানোরও সুযোগ ছিল না। কিছু নড়লেই সেদিকে গোলা বা বোমা ছুড়েছে। সারহানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সংগঠন। পুরো অভিযান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজায় আগ্রাসনের জেরে সরকারকে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে স্পেনের পার্লামেন্টে। মঙ্গলবার এই ভোটাভুটি হয়েছে নিশ্চিত করে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু। 176-171 ভোটে পাশ হয়েছে প্রস্তাবটি। এতে স্প্যানিশ সরকারকে ইসরায়েলি সামরিক বাহিনীকে সহায়তা করতে পারে এমন যে কোনো সরঞ্জাম রফতানি নিষিদ্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে হেলমেট ও জ্বালানি। পাশাপাশি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যে কোনো দেশের সাথে সামরিক চুক্তি নিষিদ্ধে স্প্যানিশ সরকারকে বৈদেশিক বাণিজ্য আইন সংস্কারের সুপারিশও করা হয়েছে প্রস্তাবে। গাজার শিশুদের নির্বিচার হত্যার ঘটনায় নেতানিয়াহু প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার গোলান। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, গাজার শিশুদের শখের বশে হত্যা করছে সামরিক বাহিনী। উপত্যকার শিশুদের যে আচরণ করা হচ্ছে তাকে অসুস্থ আখ্যা দেন গোলান। বিরোধী এই নেতা বলেন, নেতানিয়াহু প্রশাসন প্রতিহিংসার বশে এসব কাজ করছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সংকটের সময়ে দেশ চালানোর ক্ষমতা নেই বলেও জানান তিনি। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হন দেশটির বিরোধী নেতারা। গাজায় সর্বোচ্চ আগ্রাসনের নজির রেখেও সন্তুষ্ট নয় ইসরায়েল। উপত্যকায় অভিযানের মাত্রা বাড়িয়ে আরও ভূখণ্ড দখলের হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু বাহিনী। চলছে তারই নমুনা। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টের 6ষ্ঠ দিনে আইডিএফ এর হামলায় মৃত্যু হয়েছে অন্তত 42 ফিলিস্তিনির। এদিকে দীর্ঘ 11 মাস পর গাজায় ত্রাণ প্রবেশ করলেও ইসরায়েলের বাধায় তা এখনো বিতরণ করা সম্ভব হয়নি। গাজার পথে পথে অব্যাহত ইসরায়েলি সেনাদের গুলিবৃষ্টি। আইডিএফ এর ভয়াবহতম অভিযান গিডিয়ন্স চ্যারিয়টের 6ষ্ঠ দিনেও অবরুদ্ধ উপত্যকায় চলছে মৃত্যুর মিছিল। বর্বরতার চূড়ান্ত নিদর্শনের পরও গাজার অভিযানের মাত্রা আরো কয়েক গুণ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। হামাসের কারণেই তারা হত্যাযজ্ঞ চালাতে বাধ্য হচ্ছে বলে দাবি তাদের। সব জিম্মিকে উদ্ধার না করা পর্যন্ত গাজায় অভিযান থামবে না বলেও কড়া হুঁশিয়ারি দেয়া হয়। ভোররাত থেকে চলা মুহুর্মুহু বিমান হামলায় কেঁপে ওঠে জাবালিয়া, নুসাইরাত শরণার্থী শিবির, খান ইউনিস সহ অন্যান্য এলাকা। প্রধান টার্গেট চিকিৎসা কেন্দ্র, আশ্রয় ক্যাম্প ও জনবহুল এলাকা। ধ্বংসস্তূপে ঠাঁই নেয়াদের ওপরও হয়েছে হামলা। হামাস দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অভিযান এখনো শেষ হয়নি। সব জিম্মিকে উদ্ধার না করা পর্যন্ত আমরা থামবো না। সন্ত্রাসী হামাসকে তাদের কর্মকাণ্ডের জন্য চড়া মাশুল গুনতে হবে। অভিযানের পরিধি বাড়িয়ে গাজার আরো অঞ্চল দখলের পরিকল্পনা চলছে। হামাসের সব আস্তানা ধ্বংস না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। এদিকে দীর্ঘ 11 সপ্তাহ পর গাজায় ত্রাণ প্রবেশ করলেও ইসরায়েলের বাধায় এখনো বিতরণ করা সম্ভব হয়নি মানবিক সহায়তা। নেতানিয়াহু প্রশাসন অনুমতি না দেয়ায় ঘন্টার পর ঘন্টা কেরেম শেলম ক্রসিং এ পড়ে আছে সেগুলো। For the Israeli green light to access the Kerem Shalom. জাতিসংঘের দল কেরেম শ্যালম ক্রসিং এ প্রবেশ করে। ইসরায়েলের সবুজ সংকেতের অপেক্ষায় ছিলাম আমরা। দুর্ভাগ্যবশত তারা সেখান থেকে ত্রাণ সামগ্রীগুলো উপত্যকায় নিতে পারেনি। স্পষ্ট করে বললে গাজায় আরো ত্রাণ সরবরাহ এসেছে, কিন্তু সেসব শরণার্থী শিবিরগুলোয় পৌঁছাতে পারছি না। Able to secure the arrival of those supplies. চিকিৎসা সরঞ্জামের অভাবে গাজায় ধুকে ধুকে মরছে মানুষ। খাবারের অভাব আর অপুষ্টিতেও মৃত্যু পথযাত্রী হাজার হাজার ফিলিস্তিনি। বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বোমা হামলার হুমকি। তড়িঘড়ি নামিয়ে নেওয়া হলো সব আরোহীকে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান্দিয়াগো বিমানবন্দরে হয় এই ঘটনা। হনুলুলুর উদ্দেশ্যে রওনা করেছিল হাওয়াই এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বিমানটির একটি যাত্রী হঠাৎ জানান বোমা থাকার কথা, যার প্রেক্ষিতে উড়োযানটিকে রানওয়ে থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান পাইলট। পরে তল্লাশি অভিযান চালায় পুলিশ, সোয়াট ও এফবিআই সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কমপক্ষে 26 মাওবাদী নিহত হয়েছে। প্রশাসন জানায়, গত 50 ঘন্টা ধরে রাজ্যের নারায়ণপুর বিজাপুর সীমান্তে চলছে এই বন্দুকযুদ্ধ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 4 জেলার রিজার্ভ গার্ডের জওয়ানরা 2 দিন আগে এলাকাটিতে অভিযান শুরু করে, যা এখনো চলছে। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতের তালিকায় আছে বেশ কয়েকজন সিনিয়র মাওবাদী নেতা। এর আগে সম্প্রতি ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তে 21 দিন ব্যাপী অপারেশন ব্ল্যাক ফরেস্ট পরিচালনা করেছিল ভারতের নিরাপত্তা বাহিনী। অভিযানে 31 মাওবাদীকে হত্যা করা হয়, ধ্বংস করা হয় তাদের 214টি বাংকার ও আস্তানা। পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্কুল বাসে বোমা হামলায় শিক্ষার্থী সহ অন্তত 5 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 40 জন। পাকিস্তান আইএসপিআর জানায়, বেলুচিস্তানের খুচদার জেলায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগে থেকে বোমাটি পেতে রাখা হয়। বাসটি 0 পয়েন্টের কাছাকাছি পৌঁছাতেই এর বিস্ফোরণ ঘটানো হয়। এই হামলার জন্য ভারতকে দায়ী করা হয়।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পর এই জঘন্য ও কাপুরুষোচিত কাজ করেছে ভারত। এর মাধ্যমে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস ও অস্থিরতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।